আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি করোনায় জানা অজানা প্রোগ্রামে। আমি ফিজিওথেরাপি চিকিৎসক সৈয়দ শামীম হাসান। প্রোগ্রামটি physionews24.com এর সৌজন্যে নকশি টেলিভিশনের যে প্রোগ্রাম, নিয়মিত প্রোগ্রাম 10 পর্বের, আমরা সেই প্রোগ্রামে আজকে দ্বিতীয় পর্বে যুক্ত হয়েছি আপনাদের সাথে। করোনার এই সময়ে আমরা অনেক তথ্য পাচ্ছি, অনেক কিছুই জানতে পারছি। চারিদিকে তথ্যের ভান্ডার তৈরি হচ্ছে মনে হচ্ছে। সকলেই বিশেষজ্ঞ হয়ে যাচ্ছেন, সকলেই মতামত দিচ্ছেন। আর সেটি করোনা ভাইরাসের থেকেও কোনো অংশে কম নয়। সেটিও চারিদিকে প্রভাব বিস্তার করছে, ভালোর থেকে অনেক সময় খারাপ করছে। আমাদেরকে মানসিকভাবে সমস্যা তৈরি করছে। আমরা মেন্টাল ট্রমায় চলে যাচ্ছি বিভিন্ন ধরনের মিথ্যা, ভুয়া এবং গুজব সম্পর্কিত বা গুজব ধরনের তথ্যগুলো জেনে। আর তাই আমাদের এই আয়োজন করোনায় জানা অজানায় আমরা চেষ্টা করি করোনার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এবং যেগুলো প্রমাণিত সত্য সেই ধরনের বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য, যাতে আপনারা সঠিক তথ্য জানতে পারেন এবং ভুল তথ্য জেনে নিজের জীবনকে যাতে বিষিয়ে না তোলেন। আর তাই আজকেও খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা কথা বলবো। করোনার এই সময় আমাদের কিভাবে থাকতে হবে, কি করতে হবে, কিভাবে সুস্থ থাকা যাবে, সুস্থ থাকার পাথেও কি হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। কথা বলার জন্য আমাদের সঙ্গে যুক্ত হবেন লন্ডন থেকে ডক্টর সাইদুজ্জামান সাইদ। আর যুক্ত হওয়ার আগে একটু মনে করে দিই আপনাদেরকে, সেটি হলো যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো কিছু জানতে চান, কোনো জিজ্ঞাসা থাকে, কোনো মতামত থাকে, দ্রুত কমেন্ট বক্সে লিখে ফেলুন। প্রোগ্রামের শেষ অংশে গিয়ে আমরা সেই প্রশ্নগুলো নিব। আর এখন যুক্ত হচ্ছে আমাদের আজকের অতিথির সাথে। আসসালামু আলাইকুম ডক্টর সাইদুল সাইদ, আপনাকে স্বাগত জানাচ্ছি ফিজিওনিউজ 24 পক্ষ থেকে। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই নকশি টেলিভিশনের প্রোগ্রামে ফিজিও নিউজ 24 আওয়ার সৌজন্যে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা তো কথা বলবো আজকে, যেমনটি বলছিলাম, যে করোনায় জানা অজানা নিয়ে। এই যে করোনা নিয়ে তো এত তথ্য, কিন্তু আসলে তো কত পার্সেন্ট তথ্য সত্য, এটাই তো আসলে একটা এখন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো সেই সম্পর্কে আসলে আপনার কি মতামত? ধন্যবাদ আপনাকে ডক্টর শামীম, আজকে চমৎকার একটি অনুষ্ঠানে আমাকে আলোচনা করার জন্য। করোনার নিয়ে যেই অনেক ভ্রান্তি, অনেক ভুল ধারণা অথবা অনেক মিসকনসেপ্ট অথবা প্রপার যেই উপদেশ, প্রপার যেই ট্রিটমেন্ট প্রসিডিউর যেগুলো আছে, এগুলো নিয়ে একটু কথা বলার জন্য। আমি আলোচনার শুরুতেই প্রথমে আমি আসলে শ্রদ্ধা জানাতে চাই সেই সকল চিকিৎসকদের এবং চিকিৎসা সহযোগীদের এবং স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো যারা এই করোনা যুদ্ধে শহীদ হয়েছেন, যারা মারা গেছেন, তাদের জন্য আমার শ্রদ্ধা। এবং যে ফ্যামিলি তাদের স্বজনকে হারিয়েছেন, তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যাকেই হারিয়েছেন, তাদের জন্য রইল আমার গভীর সমবেদনা। তো আলোচনার শুরুতেই আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে যে করোনা কি, এটা নিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই, কারণ মোরলেস আমরা সবাই জানি যে করোনা হচ্ছে একটি ভাইরাস। যে ভাইরাসটা আপনার চায়নার উহান থেকে শুরু হয়েছে আপনার বিগিনিং অফ দিস ইয়ার, আমার জানুয়ারিতে এবং ডিসেম্বরের দিকে লাস্ট ইয়ারে, এবং আস্তে আস্তে করে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়েছে। এবং আজকে পর্যন্ত হিসেবে দেখা যায় যে অলমোস্ট 7-8 মিলিয়ন পিপল আপনার এটার দ্বারা আসলে এফেক্ট হয়েছে করোনা ভাইরাসে, এবং মারা গিয়েছেও প্রায় অনেক। আমি এক্সাক্ট ফিগারটা জানি না, কিন্তু আমি বলতে পারি যে ইউনাইটেড কিংডমে এই পর্যন্ত মারা গিয়েছে 42,000-এর উপরে এই করোনা ভাইরাসের কারণে। এখন এই করোনা ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য, করোনা ভাইরাস থেকে কিভাবে আমরা সবাই ভালো থাকতে পারি, যেন আমাদেরকে এই ভাইরাস অ্যাটাক না করতে পারে, এই বিষয়ে আমাদের বিভিন্ন স্বাস্থ্য মন্ত্রণালয়, আমাদের যে এনএইচএস ইংল্যান্ড এবং যেই পাবলিক হেলথ ইংল্যান্ড যারা আছে, সবাই বিভিন্ন রকম দিক নির্দেশনা দিয়েছেন সাধারণ জনগণকে। এবং যারা ডাক্তার আছেন, যারা হেলথ নার্সেস আছেন, আদার সহযোগী যেই চিকিৎসক মন্ডলী আছেন, সবাই কিন্তু সবাইকে বিভিন্ন উপদেশ দিয়েছেন কিভাবে এই করোনা ভাইরাস থেকে আমরা মুক্ত থাকতে পারি। খুব সহজ বিষয়। এই করোনা ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য আমাদেরকে রেগুলার হাত পরিষ্কার রাখতে হবে, সাবান দিয়ে পানি দিয়ে 20 সেকেন্ড করে হাত ধুতে হবে রেগুলারলি।
কতক্ষণ পর পর। যদি আমরা চেষ্টা করব আমাদের নাক, চোখ এবং মুখ টাচ না করার জন্য, যদি আমরা বাইরে যাই, যদি পসিবল হয় আমাদের মাস্ক ইউজ করার জন্য, আর অপ্রয়োজনে বাইরে না যাওয়ার জন্য। এটা প্রত্যেকটা সরকার এখন পর্যন্ত বলবৎ আছে এটা করার জন্য। আমরা জানি যে করোনা ভাইরাসের এফেক্ট হওয়ার কারণে যদি কারো কোনো রকম সিমটম দেখা দেয়, তাহলে এর সিমটোমেটিক ট্রিটমেন্ট আছে, বাট এখন পর্যন্ত এর কোনো রকম ভ্যাকসিন আবিষ্কার হয়নি এবং তার কোনো এখন পর্যন্ত চিকিৎসা আবিষ্কার হয়নি। বাট চিকিৎসকবৃন্দ তাদের যে কনভেনশনাল যে চিকিৎসা পদ্ধতি আছে সেটাই বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে অ্যাপ্লাই করছেন এবং যে উপসর্গগুলো আছে সেই উপসর্গগুলো গিলে ট্রিটমেন্ট করছে এবং অবশ্যই রিসার্চ করে যাচ্ছেন। যেহেতু এটা খুবই নতুন একটা ভাইরাস, এটা কখনো আগে হয়নি এবং এই এখন পর্যন্ত আজকে পর্যন্ত চিকিৎসকরা নতুন নতুন করে বিভিন্ন উপসর্গ আবিষ্কার করছেন। তাই যত যত সম্ভব আমরা এই ভাইরাস থেকে কিভাবে মুক্ত থাকা যায় সেটাই ভালো। সেটার জন্য খুব সিম্পল যে গাইডলাইন গুলো দিয়েছে সেগুলো ফলো করলেই হবে। আর যদি হয়ে যায় তাহলে আমি সেটা নিয়ে বিশারত আলোচনা করব। আসলে আপনি আপনার নিজের যদি হয়ে যায়, আপনার আত্মীয় স্বজনের যদি কারো হয়, অথবা ফ্যামিলি মেম্বারের কারো যদি হয়, তাহলে আপনি কি করবেন, অথবা এর থেকে মুক্ত কিভাবে থাকতে পারেন সেই বিষয় নিয়ে আমি একটু বিশারত আলোচনা করব। তাহলে আমরা দেখে নিই যে এই করোনা ভাইরাস হলে আসলে কি কি সিমটম হতে পারে। আমি এরকম অসংখ্য ফোন পেয়েছি, টেলিফোন কল পেয়েছি, মেসেজ পেয়েছি, আসলে খুবই সিলি সিমটম নিয়ে আপনার ফোন করে যে আমার এই সমস্যা হয়েছে, আমার কি করোনা হলো কিনা। তো আপনাকে শুধু আমি ছোট একটা ডাটা দিতে চাই। ইউকেতে এই পর্যন্ত আপনার অলমোস্ট 700,000, আই মিন 7 লাখের মতো করোনা ভাইরাসের কনফার্ম, নো সরি, অ্যারাউন্ড 3 লাখের মতো করোনা ভাইরাস কেসেস। বাট আপনি কি জানেন টেস্ট কত করা হয়েছে? টেস্ট করা হয়েছে অ্যারাউন্ড 7 মিলিয়ন, আই মিন অলমোস্ট 70 লাখ টেস্ট করা হয়েছে। এর মধ্যে কনফার্ম হচ্ছে কত? সামথিং 200,000-এ 2 লাখের উপরে। তার মানে যে আপনার যদি কোন রকম করোনা ভাইরাসের সিমটম হয়, তাহলে কিন্তু আপনি আসলে করোনা ভাইরাস না। তা আবার এটাও সত্যি যে অনেকেই আমাদের সমাজে আছেন, অনেকেই আছেন তাদের ভিতরে করোনা ভাইরাসটা ঢুকেছে কোনো ড্রপলেটের মাধ্যমে, নিঃশ্বাস অথবা চোখ মুখ দিয়ে ঢুকেছে, কিন্তু তার মধ্যে কোনো রকম সিমটম নেই। তারপরও কিন্তু আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। করোনা ভাইরাসটা হলে প্রথমত কি হতে পারে আমাদের, যেমন হচ্ছে ধরুন আপনার মোস্ট কমনলি যেটা হয় সেটা হচ্ছে আপনার টেম্পারেচার, জ্বর আসতে পারে এবং এটা খুব মাইল্ড হতে পারে এবং খুব সিভিয়ার জ্বর হতে পারে। আপনার কাশ হতে পারে, যেটা শুকনো কাশ, যেটা আপনার শুকনো কাশ হতে পারে। আপনার হতে পারে এইকিং হতে পারে, সারা সারা অঙ্গে আপনার বডিতে এইকিং হতে পারে এবং এটাই আস্তে আস্তে করে আপনার হতে পারে যে আপনার ব্রিদিং ডিফিকাল্টিজ দেখা দিতে পারে, আপনার চেস্ট পেইন হতে পারে অথবা মাথা ব্যথা করতে পারে। কিন্তু আরেকটা সিমটম যেটা রিসেন্টলি আপনার চিকিৎসকবৃন্দ আবিষ্কার করছেন সেটা হচ্ছে যে আপনার হয়তোবা জ্বর নেই, কিন্তু আপনার হয়তোবা টেম্পারেচার নেই, অথবা কাশ নেই, কিন্তু আপনার টেস্ট অফ সেন্স, যেটা যেটা আমাদের যে মুখের স্বাদটা চলে গেছে, অথবা আপনি কোনো গন্ধ নিতে পারছেন না, সেটাও একটা হচ্ছে যে করোনা ভাইরাসের সিমটম আবিষ্কার করেছেন, গাইডলাইনে বলেছেন যে সেটা হলো আপনার করোনা ভাইরাস হতে পারে, করোনা ভাইরাসে অ্যাফেক্টেড হতে পারে। তাই এখন আমি যদি বলি আপনাদেরকে এইভাবে, যদি আহ, আপনাদের কারো, আপনারা যারা বাংলাদেশে হোক, বিশ্বের যে কোনো অবস্থাতেই হোক, অনেক দেশেই এখন লকডাউন অনেকটা ইজ অফ করছে মানুষকে, তাদের নর্মাল যে লাইফ আছে সেই লাইফে ফিরে যাওয়ার জন্য গভর্নমেন্ট বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, বিভিন্ন স্কিম নিচ্ছে, স্কুলগুলো ওপেন করছে। বিশ্বের কোনো জায়গায় হয়তো বা কমে যাচ্ছে, কিন্তু কোনো কোনো জায়গায় এটা এখন পর্যন্ত সিভিয়ারিটি আসেনি, মানে এখনো সেই পিকে যায়নি। এটা অবস্থা দিনে দিনে খারাপ হচ্ছে, মানুষ এফেক্টেড সংখ্যা বাড়ছে, দিনে দিনে মৃত্যুর সংখ্যা বাড়ছে। সো সেই ক্ষেত্রে আপনারা একটা জিনিস খুব সহজেই মেনটেন করতে পারেন, সেটা হচ্ছে যে আপনি বাইরে খুব প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না। খুব প্রয়োজন ছাড়া বাইরে যাওয়ার কোনো দরকার নেই। আপনি যদি অফিসে যদি আপনাকে কাজে যেতেই হয়, তাহলে নরমাল যে প্রিকশনস গুলো আছে, আপনি সেই নরমাল প্রিকশনস গুলো আসলে আপনি মেনটেন করতে পারেন। নরমাল প্রিকশনস গুলো কি কি? নরমাল প্রিকশন গুলো হচ্ছে যে আমি যেটা আগেও বলেছি যে প্রতি আপনার হাতে নাও এন্ড দেন, এটা ডিপেন্ড করে যে আপনি হাউ ক্লিন
ইউ আর, আপনার হাত কতটা আপনি ক্লিন রাখেন। যদি আপনার হাত পরিষ্কার থাকে তাহলে আপনি হ্যান্ড স্যানিটাইজারও ইউজ করতে পারেন। আর যদি মনে করেন যে ওয়াশ করতে হবে, আপনার অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ জেল তা নরমাল আমাদের যে সাবান আছে, ওই সাবান দিয়েও আপনি ঠান্ডা পানি দিয়ে অথবা কুসুম গরম পানি দিয়ে আপনার হাতটা 30 সেকেন্ড ধুতে পারেন। দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ান। এটা হচ্ছে সবচেয়ে ভালো। আর দ্বিতীয়ত, যদি আপনার মনে হয় যে আপনাকে পাবলিক কন্টাক্টে যেতে হবে, তাহলে আপনার নরমাল যে সার্জিক্যাল মাস্ক যে আছে, আমি চিকিৎসকের কথা বলছি না, আমি বলছি আমরা যারা সাধারণ মানুষ, যারা আমরা জানি না যে যাদের সাথে দেখা করতে যাচ্ছি, আমার যে কাস্টমার হোক, আমার যে বন্ধু হোক, আত্মীয়-স্বজন হোক, কারো করোনা ভাইরাস আছে কিনা। তাই আপনি চেষ্টা করবেন যে নরমাল সার্জিক্যাল মাস্ক যেটা আছে, মাস্ক পরার জন্য এবং নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার জন্য। সেটা হতে পারে আমার 3 মিটার আপনার ডিসটেন্স যদি রাখেন, তাহলে দেখা যাবে যে আপনার করোনা ভাইরাস হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। কিন্তু তারপরেও কেউ কিন্তু খুব গ্যারান্টি দিয়ে বলতে পারছে না যে আপনার করোনা ভাইরাস হবে না। তারপরও কিন্তু আমাদের প্রিকশনটা নিতে হবে, এবং প্রিকশন নেওয়াটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি জরুরি। এখন ধরুন আমরা দৈনন্দিন কাজের জন্য আমরা বাইরে যাবই, তাহলে বাইরে যদি যাই আমি, তাহলে কি করব? বাইরে যাওয়ার সময় আপনি চেষ্টা করবেন যে যদি আপনার সেই হ্যান্ড গ্লাভস পরার যদি অপরচুনিটি থাকে, তো আপনি হ্যান্ড গ্লাভস পরতে পারেন। আর যদি না থাকে, কোনো হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতে পারেন, যেটা বলেছে আপনি হ্যান্ড ওয়াশ করতে পারেন। আপনি যথেষ্ট পরিমাণে চেষ্টা করবেন যেন আপনার চোখে, মুখে এবং নাকে টাচ না করার জন্য। কারণ আমরা সবাই জানি যে এই করোনা ভাইরাসের এটা ইউজুয়ালি হচ্ছে যে রেসপিরেটরি ড্রপলেট, যেটা আমরা যখন স্নিজ করি অথবা এই যে আমি কথা বলছি, কথার মাধ্যমে যেই আমার মুখ থেকে যে লালার মতো যে ফোঁটা মোটা বের হয়, সেটাই যখন এটা এতই পাতলা যে এটা বাতাসে, এটা এয়ারে এটা উঠতে থাকে। যখন আমার কাছাকাছি যদি কেউ থাকে, তখন সে যখন ইনহেল করবে, ব্রিদিং যখন নিবে, তখন সেই ভাইরাসটা আপনার আপনার রেসপিরেটরি সিস্টেম দিয়ে আমাদের শরীরের ভিতরে চলে যাবে, এবং তখনই দেখা যায় যে আমাদের শরীরের ভিতরে যে এটা আস্তে আস্তে করে বাসা বাঁধতে থাকে। আমি এই বিষয় নিয়ে একটু আলোচনা করব একটু পরে। তো এইটা হচ্ছে আমাদের সাধারণত এই যে করোনা ভাইরাস হয়ে থাকে আমাদের ভিতরে, এইভাবে আমাদের ভিতরে সেটা এন্টার করে। এখন আমরা যদি আমাদের ফ্যামিলি মেম্বারদেরকে, আমি যদি বাইরে যেতেই হয়, তাহলে তো অবশ্যই আমরা বাইরে যাব। আমাদের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই যেতে হবে, কিন্তু আমরা যেন সেটাকে লিমিটেড রাখি। আমরা যেন ওভার ক্রাউডেড কোনো প্লেসে না যাই। আমরা যেন সামাজিক দূরত্ব যেটা বজায় রাখার জন্য বলেছে সরকার, আমরা যেন সেটাই মেনটেন করি। কারণ আমরা জানি যে ওভার ক্রাউডেড কান্ট্রি, আমরা অনেক, যেহেতু প্রত্যেকে, আমি জীবন তো থামিয়ে রাখা যাবে না, প্রত্যেকেই বাজারে যাবে, বাজার করতে, কেউ জবে যেতে হবে, চাকরিতে যেতে হবে, বাট আপনাকে আপনার দায়িত্ব আপনাকেই নিতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, যে যদি এফেক্টেড হয়ে যায়, আমি যে ডাটাটা দিয়েছি আপনার, যে 7 লাখের মাঝে মাত্র 2 লাখের মতো করে, না 70 লাখের মধ্যে মাত্র 2 লাখ কনফার্ম কেস হয়েছে। এই 2 লাখের মাঝেও কিন্তু সবাই হসপিটালে যেতে হয়নি, এর মধ্যে মাত্র 11-12% পিপল হসপিটালে গিয়েছে, এবং সেখানেও কিন্তু আপনার ভেন্টিলেশন, যেটা অক্সিজেন থেরাপিও কিন্তু খুব কম মানুষের দিতে, এটা পার্সেন্টেজ কম, কিন্তু আপনার প্রতিটা মৃত্যুই আমাদের জন্য খুবই বেদনাদায়ক। আমাদের আত্মীয় স্বজন, বাবা মা, যার ফ্যামিলি মেম্বার যারা আছেন, তাদের জন্য এটা খুবই বেদনাদায়ক। তাই আপনারা চেষ্টা করবেন যেন সামাজিক দূরত্ব মেনটেন করার জন্য, এবং আপনার যে নর্মাল প্রিকশন আছে, যে রেগুলার হ্যান্ড ওয়াশ করা, হাত নাক মুখ না ধরা, এবং বাসায় যদি আপনার কোনো আন্ডারলাইন মেডিকেল কন্ডিশন এমন কেউ আছে, মুরব্বী অথবা অ্যাডাল্ট কেউ, তাদের সংস্পর্শে খুব কম যাওয়া। ধন্যবাদ আপনাদের। জি, সেটি তো। সেক্ষেত্রে তো অনেকগুলো সাবধানতার কথা আপনি বললেন। তো এখানে বাজারে যেমন আমাদের কিন্তু যেমনটি বলছিলেন যে অভ্যাস, বাইরে যেতেই হবে। যেমন ঢাকা শহরে এখনো দেখলে মাঝে মাঝে মনে হয় যে এত কিছু চেষ্টা করার পরেও হয়তোবা এখন কিছুটা শিথিল করেছে। এটা আসলে জীবন জীবিকার তাগিদেই করতে হয়, এবং সেটি করেছে, যেটি সারা পৃথিবীতে করেছে। তো তারপরও কিছু মানুষ অযথা বিনা প্রয়োজনে তারা বাইরে যাচ্ছে, এবং তারা করোনার বাহক হয়ে যাচ্ছে, কখনো কখনো বা তারা আক্রান্ত হচ্ছে। তো বাইরে থেকে যখন একটা জিনিস মানুষ ঘরে নিয়ে আসবে, বা প্রয়োজনীয় জিনিসটি যখন কিনে নিয়ে আসবে, বাজার করে নিয়ে আসবে, তখন আসলে তাদের কি ধরনের সাবধানতা অবলম্বন করা উচিত? কারণ এখানে একটি কথা বেশ কিছুদিন ধরে কিন্তু চলছে, যেটি হলো যে ফ্রিজ থেকে করোনা ছড়ায়, ফ্রিজের ভিতরে যখন একটা খাবার রাখে, ওটা করোনার একটা বাহক হয়ে গিয়েছে, এরকম একটি ব্যাপার। এসি যেমন একটি ব্যাপার, এখন আর মানুষ সহজে এসি ইউজ করে না, শত গরম হলো ফ্যান ইউজ করতেছে। তো
এই যে এই ব্যাপারটা যে কোন জায়গাতে করোনা ভাইরাস কতক্ষণ বেঁচে থাকে, বা এই ক্ষেত্রে কি ধরনের সাবধানতা রাখা দরকার আসলে সবার? ধন্যবাদ আপনাকে শামীম। আপনি যদি দেখেন যে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং আমাদের পাবলিক হেলথ ইংল্যান্ডের একটা একটা গাইডলাইন আছে। গাইডলাইনটা এরকম, সেটা হচ্ছে যেহেতু যেহেতু এটা খুব নিউ ভাইরাস, তাদের অবজারভেশনটা এরকম যে যদি আমাদের রেসপিরেটরি, যেটা আমি আগে বলেছি, রেসপিরেটরি ড্রপলেট যেটা, এটা ডিপেন্ড করে যে আসলে ড্রপলেটটা কোথায় পড়েছে। তো ইউজুয়ালি দেখা যায় যে আপনার 24 ঘন্টা থেকে 48 ঘন্টা পর্যন্ত এই ড্রপলেটটা সাধারণত কার্পেটে অথবা অন্য জায়গায় বেঁচে থাকতে পারে, বাট ইটস নট কনফার্ম যেটা বেঁচে থাকবেই। এবং দেখা যায় যে তারা সবচেয়ে বেশি যেটা বলেছে যে মেটালের মধ্যে সবচেয়ে বেশিক্ষণ থাকতে পারে, এটা 8 থেকে 9 দিন, 10 দিন, 14 দিন পর্যন্ত এটা থাকতে পারে, বাট ইটস নট যে ডেফিনেট যে সেখানেই থাকবে। এখন আমাদেরকে, যেটা আমি বলছি, আমাদেরকে বাইরে যেতেই হবে, বাজার করতে যেতে হবে। এখন বাইরে যখন আপনি যাবেন, আপনি কি করে যাবেন? আপনি হচ্ছে জুতা পরে যাবেন, আপনি আপনার নর্মাল যে জামা কাপড় পরে যাবেন, আপনি মাস্ক পরে যাবেন। এখন সেখানে যখন যাবেন, যদি আপনি নর্মাল যে প্রিকশনস গুলো যদি আপনি মেনটেন করেন, নর্মাল প্রিকশন গুলো যদি মেনটেন করেন, দ্যাটস ফাইন। এখন আপনি বাজারে গিয়েছেন, তার সাথে কথা বলেছেন যে আপনি অন্য কেউ আপনার কথা স্নিচ করে চলে আসছে, আপনি বাসায় এসে চেষ্টা করবেন, যদি সেটা আপনার যদি ডিসপোজেবল ওয়ান টাইম যদি সার্জিক্যাল মাস্ক যদি হয়, তো অবশ্যই সেটা আপনি বাসায় এসে সেটাকে আপনি রিইউজ করবেন না, বাসার মধ্যে আপনি আলাদা একটা প্লাস্টিক ব্যাগে সেটা রেখে ডিসপোজেবল করে বিনে ফেলে দিবেন, ঠিক আছে? বিনে ফেলবেন, যত্র তত্র নয়। যদি আপনার কাছে মনে হয়, ভয় লাগে যে, যদিও আর কোনো রকম কোনো এভিডেন্স নেই, বাট চায়নাতে উহানে যখন নাকি এটা প্রথম ভাইরাসটা ধরা পড়েছিল, তখন কিছু রিসার্চ করেছে, যেখানে ওরা এটা পেয়েছে যে জুতার নিচে করেও কিছুটা ভাইরাস আসতে পারে। তাই চেষ্টা করবেন, যখন আপনি বাইরে থেকে আসবেন, তখন আপনি চেষ্টা করবেন যে জুতাগুলো যেন বাইরেই একটা জায়গায় কোনায় রাখার জন্য, যে কোনো একটা পলিথিন ব্যাগে ঢুকিয়ে রাখার জন্য চেষ্টা করবেন। সেই জুতাটা যেন আপনি বাসায় ইউজ না করেন। এবং সেখানেও একটা কন্ডিশন আছে, অনেকে যদি আপনার মনে হয় যে না, আমি ফ্লোরে বসে, আপনার ঘরে বাচ্চা কাচ্চা নেই, আপনি ফ্লোরে বসে কিছু করছে না, দ্যাটস ফাইন। আমি বলবো যে এটা নর্মাল প্রিকশনস, যে আমরা প্রতিনিয়ত আমাদের ঘর দুয়ার পরিষ্কার করি, পরিচ্ছন্ন রাখি, এবং যেহেতু মপ দেই, তাহলে সেখানে আমি কোনো কিছু দেখি না, যেটা নর্মাল অ্যান্টিব্যাকটেরিয়াল ক্লিনিং এ সেটা হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার খাবারের ক্ষেত্রে, যেটা আপনি বলেছেন, আমাকে জিজ্ঞেস করেছেন যে আপনার WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা অবজারভেশন আছে, একটা গাইডলাইন আছে। সেটা হচ্ছে ওরা ক্লিয়ার গাইডলাইন দিয়েছে, যারা হচ্ছে যে প্রোডিউসার, যারা প্রোডিউস করবে আপনার খাবারটা, যারা আমরা ফার্ম থেকে মার্কেট পর্যন্ত, তারা প্রত্যেকেই আপনার যে নর্মাল যে প্রিকশন, যেগুলো হ্যান্ড গ্লাভস পরা, আপনার মাস্ক ইউজ করা, এবং নর্মাল যে প্রিকশনস যেগুলো বলেছে মেনটেন, সেগুলো করার জন্য বলেছে। এবং এবং বলেছে যেন এই প্যাকিং করার পূর্বে জন্য আপনার এই যে ফ্রুটস ভেজিটেবলকে ওয়াশ করে প্যাকিং করা হয়, অথবা এবং দেওয়ার পরেও। তো আমি আসলে আমাদের যারা দর্শকবৃন্দ, আপনারা যারা দেখছেন, তাদেরকে বলবো যে ভাইরাসটা অন্যান্য যে কোনো ব্যাকটেরিয়ার মতোই এটা সারফেসে থাকতে পারে। তাই এটা স্পেশাল ভাবে কোনো ট্রিট করার কিছু নেই, কারণ আমরা যদি খুব সুন্দরভাবে জানি, যে কোনো ভেজিটেবল হই, আমরা যখন বাজার থেকে নিয়ে আসি, এটা ধুয়ে রাখাটা খুবই জরুরি। যে বিশেষ করে রুট ভেজিটেবল যেগুলো আছে, আমরা বাঁধাকপি, ফুলকপি, গাজর, রুট থেকে যেটা হয়, সেটা তো অনেক রকম ব্যাকটেরিয়া থাকে। তাই বাজার থেকে আনার সাথে সাথে আমাদেরকে ক্লিন ওয়াটার দিয়ে ওয়াশ করতে হবে, যেন ব্যাকটেরিয়াটা দূর হয়ে যায়। এটা নর্মাল একটা প্রসিডিউর, এটা করোনা ভাইরাসের জন্য না। এখন আমরা হয়তো, আপনি ভয় আছেন, যেহেতু ওপেন মার্কেটে যেহেতু ভেজিটেবল বিক্রি হচ্ছে, এখানে অনেক কাস্টমার আসছে, এবং যে শপকিপার, যে দোকানদার যিনি দিচ্ছেন আপনাকে, তারও যে নেয় একটু বলতে পারবেন না। অবশ্যই বাজার থেকে এনে যদি আপনি কোল্ড ওয়াটার দিয়ে ওয়াশ করে সেপারেট করে রেখে দেন, তাহলে সেখানে কোনো রকম সম্ভাবনা নেই আপনার ফুড থেকে করোনা ভাইরাস আসার জন্য। হ্যাঁ, যেটা হচ্ছে যে ড্রপলেট যদি আপনার সেই সার্ফেসে পড়ে থাকে, আর সেই যে ফুডে পড়ে থাকে, সেটা যদি আপনি হাত দিয়ে নাকে অথবা মুখে কোথাও যদি আপনি টাচ করেন, তাহলে আপনার করোনা ভাইরাস হতে পারে। কিন্তু ফুড থেকে আপনার পেটে যে কুক করার পরে পেটে যে ভাইরাস হওয়ার সম্ভাবনাটা নেই বললেই চলে। এটা হচ্ছে, আপনি যদি এই নর্মাল প্রিকশনটা মেনটেন করেন, তাহলে তেমন কোনো সম্ভাবনা নেই যে আপনার করোনা ভাইরাস হবে। এখন আমি যদি খুব আরেকটা বিষয় আলোচনা করি ডিউরিং দিস কোয়েশ্চেনে, যে করোনা ভাইরাস যদি আপনার কারো ফ্যামিলির কারো হয়ে যায়,
যদি আপনার ফ্যামিলির কারো হতো বা নিজের কারো হয়, তাহলে আপনি কি করবেন? আপনাকে আমি একটা সুন্দর একটা উদাহরণ দেই যে আমি নিজে করোনা ভাইরাসের রোগী ছিলাম। আর্লি মার্চে আমার করোনা ভাইরাস হয়েছিল এবং আমি খুব ব্যাডলি এফেক্টেড ছিলাম। খুবই, এবং আমি না শুধুমাত্র আমার যে ফ্যামিলি, আমার ফ্যামিলি এবং আমার ২ বাচ্চা সবাই। এখন আমি কি করেছি? আপনারা ঠিক একইভাবে করতে পারেন। করোনা ভাইরাস হওয়ার প্রধান শর্ত প্রথমত যেটা, আপনি আইসোলেশন হয়ে যাওয়া, আপনার সেগ্রিগেট করা ফেলা ফ্যামিলি থেকে, যে আপনি আলাদা একটা, সম্পূর্ণ আলাদা একটা রুমে থাকবেন। সেই রুমটা এরকম রুম হতে হবে যেন হচ্ছে যে ভেন্টিলেশনের যেই ভেন্টিলেশন থাকে। আর স্বামী, আপনি যেটা বলেছেন যে মানুষ ফ্রি এসি ইউজ করা বন্ধ করে দিয়েছে, কারণ হচ্ছে যে আপনার এই কারণে যে আপনার এনাফ ভেন্টিলেশন যেই রুমে থাকবে, ভেন্টিলেটর যেখানে থাকবে, সেখানে ভাইরাসটা সার্ভাইভ করার সম্ভাবনা খুব কম থাকবে। তো সেই কারণে মানুষ যেটা করছে খুব ভালো, দ্যাটস রিয়েলি রিয়েলি গুড। এবং এটা হচ্ছে যে আপনি এনাফ ভেন্টিলেশন আছে, ক্রস ভেন্টিলেশন আছে, অথবা প্রচুর আলো বাতাস আসতে পারে এরকম রুমে আপনি নিজেকে থাকতে পারেন, সেপারেট করতে পারেন। আর দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে যে যদি আপনার খুব নরমাল যদি জ্বর থাকে, যদি কাশ হয়, আপনি যে সিম্পটমেটিক যে ট্রিটমেন্ট গুলো আছে, অবশ্যই আপনার কোনো ডক্টরের কাছে ফোন দিবেন এবং ফোন দিয়ে উনার গাইডলাইন অনুযায়ী আপনি চলবেন। একটা জিনিস মাথায় রাখবেন, একজন চিকিৎসক অনেক বছর পড়াশোনা করে এটা শিখে যে কোন অসুখ হলে কত মাত্রায়, কত বয়সে, কোন কোন কারণে মেডিসিন দিতে হবে। তাই নিজে থেকে যা আগ পাছ না চিন্তা করে কোনো ওষুধ কোনো রকম খাবেন না। হ্যাঁ, অবশ্যই আমি এটা অন এয়ারে বলতে পারবো না যে আপনি প্যারাসিটামল খান, বাট আপনার যদি নরমাল জ্বর টেম্পারেচার থাকে, কোনো রকম কোনো সমস্যা না থাকে, নরমাল আপনি প্যারাসিটামল খেতে পারেন যে আপনার জ্বরের জন্য। কিন্তু অবশ্যই আপনি আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে নিবেন। যদি আপনার কোনো রকম মেডিকেল কন্ডিশন থাকে আন্ডারলাইন, লাইক যেমন হচ্ছে ডায়াবেটিস, তেমন হচ্ছে হাই ব্লাড প্রেশার, কিডনি ইস্যুস, ব্রিদিং ইস্যুস, আপনার যদি প্রিভিয়াস স্ট্রোক হয়ে থাকে, আপনার যদি আর্থ্রাইটিস থাকে, অন্য কোন রকম সমস্যা যদি আপনার থাকে, সেই সমস্যাগুলো নিয়ে অফকোর্স আপনি আপনার ডক্টরের সাথে কথা বলবেন এবং ওনাকে জানাবেন যে আপনার এই সমস্যাগুলা আছে। তাহলে ডক্টর আপনাকে যে রেগুলার মেডিকেশন যে আছে, রেগুলার মেডিকেশনের সাথে সাথে আপনাকে করোনা ভাইরাসের সিম্পটম কন্ট্রোল করার জন্য আপনাকে মেডিসিন দিবে। আপনি এবং সেটা নিয়মিত কন্টিনিউ করতে পারেন। আপনাকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যদি আপনার ক্রনিক স্টেজে না যায়, যদি আপনার ব্রিদিং ইস্যু যদি না যায়, তাহলে আপনার ভয় পাওয়ার কোনো রকম কোনো কারণ নেই। যদি শুধুমাত্র আপনি আলাদা করেন ফ্যামিলি থেকে, আপনার সিমটোমেটিক ট্রিটমেন্ট দেন, আপনি যদি প্রচুর পরিমাণে ওয়াটার পান করেন, আপনি ফ্রুটস ভেজিটেবল খান, এবং আপনার হালকা বডিকে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট রেস্ট যদি দেন, তাহলে আপনার খুব সহজেই আপনি যে কনভেনশনাল যে ট্রিটমেন্ট আছে, এই ট্রিটমেন্টের মাধ্যমেই আপনি সুস্থ হয়ে যাবেন। সেই ক্ষেত্রে যদি মনে হয় যে আপনাদের বাসার যদি একাধিক মানুষের যদি করোনা ভাইরাস হয়, তাহলে কি করবেন? সেই ক্ষেত্রেও আপনার যে নর্মাল যে সামাজিক ডিস্টেন্স যেটা আছে, যে আমাদের তিনজনের তো হয়েছে, আমরা তিনজনে একই রুমে থাকি না, সেটা করবেন না। আপনারা সেটা প্রত্যেকে আলাদা আলাদা রুমে থাকার চেষ্টা করবেন। সেটা হচ্ছে গাইডলাইন। অনেকের হয়তো বা রুম সংকুলন থাকতে পারে, অনেকের হয়তো এক রুম, ২ রুমের বাসা, কি করবেন? তারপরও চেষ্টা করবেন একই খাটে যেন আপনারা না ঘুমান কেউ, এবং বাচ্চাদেরকে চেষ্টা করবেন যে আলাদা করে ফেলার জন্য। তাহলে আমরা কি কি বুঝলাম আজকে? সেটা হচ্ছে যদি কারো করোনা ভাইরাস হয়, প্রথমত তাকে সেপারেট হতে হবে, ভয় পাওয়ার কোনো কিছু নেই, এবং এমন একটি রুম সিলেক্ট করতে হবে যে রুমে যথেষ্ট পরিমাণে আলো, বাতাস এবং অক্সিজেন সার্কুলেশন হতে পারে। এবং আপনার যে সিমটোমেটিক যে ট্রিটমেন্ট যেটা আছে, এটা করতে পারেন অবশ্যই কোনো ডাক্তারের পরামর্শ অনুযায়ী, বাসায় থেকে আপনি চিকিৎসা করতে পারেন। এবং ঘরের অন্যান্য মানুষ যারা আছে, যদি কারো মেডিকেল কন্ডিশন যদি না থাকে, যদি কারো হয়ে যায় এক একজনের, তাহলে চেষ্টা করবেন নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার জন্য। ধন্যবাদ শামীম। সেটি যেমনটি বলছিলেন, আমাদের একটু দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমাদের সঙ্গে ইতিমধ্যে বেশ অসংখ্য দর্শক যুক্ত রয়েছেন। আমাদের নকশি টেলিভিশন থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল FizzyNews24.com এবং FizzyNews24.com ফেসবুক পেজ থেকে অনেকেই যুক্ত হয়েছেন, এবং অনেকেই আসলে অনেকগুলো কোশ্চেনও করেছেন। একটি কোশ্চেন আমরা আসলে এই ঠিক একই সঙ্গে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, সেটি হচ্ছে কবির হুমায়ুন। উনি জানতে চেয়েছেন যে একটি পরীক্ষায় বা সমীক্ষায় দেখা গিয়েছে যে প্রতি ঘন্টায় গড়ে 23 বার হাত দিয়ে মানুষ মুখ স্পর্শ করে। যেহেতু আসলে আমরা জানি করোনা ভাইরাস এন্ট্রি করার মূল যে জায়গাগুলো সেটা নাক, মুখ এবং চোখ। তো এই ক্ষেত্রে এই যে মানুষের একটা অভ্যাস, এটি তো হঠাৎ করে পরিবর্তন করতে পারবে না বা পরিবর্তন করা যায় না। সেক্ষেত্রে আসলে এই মুহূর্তে কি করণীয় রয়েছে?
ধন্যবাদ আপনাকে, যে প্রশ্ন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে আপনি সম্পূর্ণভাবে একমত যে আসলে এটা আমাদের নর্মাল একটা হিউম্যান নেচার, যে আমরা আমাদের নাক পরিষ্কার করবো, চোখে ধরবো, আমাদের মুখে ধরবো, এটা আমাদের হিউম্যান নেচার। কিন্তু আপনাকে আমি একটা ছোট গল্প বলি। সেটা হচ্ছে আজ থেকে 3 মাস আগে একজন ড্রাইভার, আপনার আমি দেখলাম যে রেডিওতে, বিবিসি রেডিওতে উনি বলেছেন যে উনি অনেক চেষ্টা করে সফল হয়েছেন, যে উনি কখনোই বিনা প্রয়োজনে ওনার নাকে, চোখে এবং মুখে কখনোই উনি হাত দেন না, চেষ্টা করবেন। এখন সেখানে কিন্তু বলা হচ্ছে যে আপনি ধরবেন না, কিন্তু আপনার যদি আপনি আরেকটা প্রিকশন যেটা, সেটা হচ্ছে হাত ধোয়া। যদি আপনি নিয়মিত হাত পরিষ্কার রাখেন, যে আপনার হাতে কোনো রকম জার্ম নেই, কারণ হচ্ছে আপনি যদি 20 সেকেন্ড সাবান দিয়ে ভালো করে হাত ধুন, তাহলে আপনার হাতে জার্ম থাকার সম্ভাবনা নেই বলা যায় চলে। তাহলে আপনি তখন যদি আপনার হাতে মুখে যদি মুখে নাকে যদি হাত দেন, তাহলে হয়তো বা তেমন কোনো সম্ভাবনা আমি দেখছি না। তারপরে যেহেতু এটা হিউম্যান নেচার, যেহেতু ইটস কন্ট্রোলেবল, ইটস নট লাইক দ্যাট ইস আনকন্ট্রোলেবল, ইটস কন্ট্রোলেবল, তাহলে আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করব যেন আমরা এই জিনিসটা, যেমন চোখে, নাকে, মুখে হাত হাত দেওয়ার কম চেষ্টা করি। ধন্যবাদ আপনাকে। তো সেক্ষেত্রে আসলে একটা ইচ্ছার ব্যাপার চলে আসছে, অনেক বড় একটা ইচ্ছা শক্তি। কারণ এটা আমরা জানি যে মানুষ চাইলে সবই পারে, যদি সে ইচ্ছা শক্তিটা তার প্রবল হয় বা প্রখর ইচ্ছা শক্তি দিয়ে মানুষ সবকিছু জয়ও করতে পারে। আর এটি তো আসলে নাক চোখ মুখে হাত দেওয়া মাত্র, নিশ্চয়ই এটি সবাই পারবে যদি একটু বুঝতে পারে। তো আরেকটি ব্যাপার, করোনার এই সময়ে হঠাৎ করে মানুষের ভিতরে চলে আসছে মাস্ক। খুব কমন একটি ব্যাপার, এখন প্রতিটা মানুষই মাস্ক ছাড়া বাইরে বের হচ্ছে না, বাইরে বের হওয়া যাবে না স্বাস্থ্য সচেতনতার জন্য। কিন্তু এই মাস্কের ভিতরে আবার চলে আসছে যে নানান ভেরিয়েশন। কেউ বলছে যে N95, কেউ বলছে KN95, কেউ বলছে সার্জিক্যাল মাস্ক। এবং এটি নিয়ে এক ধরনের দ্বন্দ্ব চলছে মানুষের ভিতরে। এবং মানুষ এখন সার্জিক্যাল মাস্ক রেখে একটু KN95 বা N95 এর দিকে ঝুঁকে যাচ্ছে মানুষ। তো এটির প্রয়োজনীয়তা কতটুকু, যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবার বলে দিচ্ছে, তারপরও মানুষ কেন বুঝতে পারছে না আপনার মনে হয়, বা এটি আসলে কি? ধন্যবাদ আপনাকে শামীম। বিশেষ করে মাস্কের বিষয়ে আসলে একটু বিভিন্ন বিভিন্ন সংস্থার বিভিন্ন রকম বিভিন্ন কান্ট্রির ইভেন বলবো আমি, বিভিন্ন অবজারভেশন আছে। আসলে মাস্কটা যদি আপনাকে বলি যে শুধুমাত্র আপনাকে আমি যদি একটু সম্পূর্ণভাবে ক্লিয়ার করি, এবং দর্শকবৃন্দ আপনাদেরকে আমি সম্পূর্ণভাবে ক্লিয়ার করি, যে আমি আপনার N95 রেসপিরেটরি যে মাস্ক যেটা, সেটা যদি আমি ইউজ করি, এটা দ্যাট ডাজ নট মিন যে আমি আসলে সেই ভাইরাস থেকে আমি নিজেকে 100% সুরক্ষিত করছি, ইভেন ফেস শিল্ড দিয়েও। যদি সেটাই হতো, তাহলে চিকিৎসকরা সম্পূর্ণ রকম পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, যেটা পিপিই বলি আমরা, সম্পূর্ণ ইনফেকশন কন্ট্রোল অবস্থায় থেকেও কেন তাহলে আপনার করোনা ভাইরাসে অ্যাটাক হচ্ছে? তো যেখানে গভর্নমেন্ট, WHO এবং হচ্ছে যে পাবলিক হেলথ ইংল্যান্ড ক্লিয়ারলি আপনাকে বলেছে যে সাধারণ জনগণ যারা কনফার্মড কোভিড-19 ইনফেকশাস পেশেন্টের কাছে যাবে না, তারা তারা নর্মাল যে সার্জিক্যাল মাস্ক যেটা আছে, ওয়ান টাইম ইউজ করা যে মাস্কটা আছে, সেটাই তারা ইউজ করতে, অথবা কাপড়ের ঘরে তৈরি যে মাস্ক আছে সেটাও ইউজ করতে পারবেন। কারণ এটা আসলে মাস্কের বিষয় না, বিষয়টা হচ্ছে যে দূরত্ব। আপনার যে সামাজিক দূরত্ব যেটা বলেছে, সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। যে আপনি 3 মিটার 6 মিটার যে দূরত্ব যেটা, এটাও বলেছে, আপনি যদি সেই নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে পারেন, তাহলে আপনি আপনার নর্মাল মাস্ক পরা যে না পরার মধ্যে আসলে তেমন কোনো পার্থক্য নেই। তবে হ্যাঁ, আমরা হিউম্যান বিং, আমরা যদি মাস্ক পরি, তাহলে আমাদের সাইকোলজিক্যাল ভাবে আমরা অনেক কাম থাকবো, অথবা আমরা একটু কনফিডেন্ট থাকবো, যেটা আমাদের খুবই জরুরি এই প্যান্ডেমিক টাইমে আমাদেরকে সাইকোলজিক্যাল ভাবে শান্ত রাখার জন্য। এখন আমি যদি একবারে ইন্ট অফ দ্য পয়েন্টে ক্লিয়ার করে বলি, যে নন মেডিকেল প্রফেশন যারা আছেন, যারা কনফার্ম কেসের কাছে যাবেন না, আপনাদের এই যে N95, KN95 রেসপিরেটর যে মাস্ক আছে, এগুলো কোনো দরকার নেই আপনার ইউজ করার। আপনি শুধু শুধু খরচ করছেন। এখন মেডিকেল প্রফেশনে যারা আছেন, আপনার ডক্টর, আপনার নার্সেস, আদার হেলথ কেয়ার প্রফেশনাল, ডক্টর অ্যাসিস্ট্যান্টস, এবং হসপিটালে যারা কাজ করে, ক্লিনার, ফার্মাসিস্ট যারা আছেন, অবশ্যই অবশ্যই তারা আপনার এই যে রিকমেন্ডেড, যে সময় ওই হসপিটাল রিকমেন্ডেড যেই পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট আছে, সেটা তারা ইউজ করতে পারবেন। কিন্তু সাধারণ জনগণ যারা আছে, আমরা যারা আছি, আমরা যদি নর্মাল যে প্রিকশনস গুলা, সামাজিক দূরত্ব মেনটেন করে চলতে পারি,
তাহলে আসলে আমাদের এই নর্মাল যে সার্জিক্যাল মাস্ক আছে সেটা ইউজ করতে আমাদের জন্য যথেষ্ট। আমাদের এর চেয়ে বেশি কিছু ইউজ করার কোনো রকম কোনো দরকার নেই, সেটা আমি বলছি। এখন সে কারণে আমি আমি আগেই ক্লিয়ার করে নিচ্ছি যে দ্যাট ডাজ নট মিন যে আপনি আসলে ইনফেকশনস হবে না। ইটস নট নেসেসারি যে আপনি ইনফেকশন শুধুমাত্র নাক দিয়ে চোখ দিয়ে যেতে পারে, তাহলে কেবল বাইরে যে যে ফেসিয়াল যে ভার্স আছে যেটা আছে এটাকে পরে যাবেন আপনি, শিল্ড যেটা আছে সেটা শিল্ড পরে যাবেন আপনি বাইরে। হ্যাঁ, শিল্ড পরে কারা যাবেন? যারা হচ্ছে আপনি পাবলিক কন্টাক্টে যাচ্ছে এবং রেগুলার লোকে 100-200 পিপল সার্ভ করছে, তারা নিজেদের প্রিকশনের জন্য তারা পড়তে পারে। কিন্তু আমরা যারা সাধারণ জনগণ আছি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে যদি চলি, তাহলে আমাদের সেরকম কোন রকম কোনো সম্ভাবনা নেই। স্বামী, আপনার কাছে যাওয়ার আগে আমি আরেকটা জিনিস আসলে বেশ ভেরি মাচ যেটা আমি আজকে চিন্তা করে আসছি, যে জিনিসটা আমি আসলে কথা বলবো সেটা হচ্ছে যে করোনা আসলো, করোনা হলো, কিন্তু করোনা চলে যাওয়ার পরের যে ইফেক্টটা কি সেটাকে আমরা কখনো চিন্তা করেছি? আমি এই বিষয়ে নিয়ে একটু কথা বলবো আপনাদের সাথে। আপনারা দর্শক আপনারা দেখছেন, আপনার করোনা চলে যাওয়ার পরে যে মানুষটার করোনা হয় তার শুধুমাত্র যে আপনার বাহ্যিক বিষয়টা আপনার দেখবেন, ভিতরে আসলে কি লেফট বা কি রেখে যায় সেটা কিন্তু চিন্তা করতে হবে আমাদেরকে। পোস্ট করোনা রিহাব যেটা আমরা বলি যে আপনি পোস্ট ভাইরাল ফ্যাটিক সিনড্রোম, যেটা এটা ম্যানেজ করাটা খুবই খুবই জরুরি। যদি এটা আমরা ঠিক মতো ম্যানেজ করতে না পারি, তাহলে এই পার্সনের যে ফাংশন যেটা তার যে সাইকোলজিক্যাল ফাংশন, তার যে ফিজিক্যাল ফাংশনস, তার যে আপনার রেসপিরেটরি ফাংশনস এবং কগনিটিভ ফাংশনও কিন্তু আপনার খুব পরিমাণে আপনার ইম্প্যাক্ট করতে পারে। এই কারণে আমরা যদি বলি যে একটা মানুষ যখন হসপিটালে এডমিশন নেয়, ইন জেনারেল যদি একটা মানুষ 7 days 7 দিন যখন হসপিটালে এডমিশন হয়ে থাকবে, তার যে এনার্জির আসলে 10-50% এনার্জি সে লস করে, মাসেল স্ট্রেংথ কমে যায় এবং তার যে কনফিডেন্স সেটা কমে যায়, সাইকোলজিক্যাল ভাবে সে খুব ডিস্ট্রেস থাকে। এবং যেহেতু এটা করোনা ভাইরাসটা যেহেতু আপনার রেসপিরেটরি সিমটম, সেই কারণে দেখা যায় তার রেসপিরেটরি যে ফাংশন সেই ফাংশনটাকে দুর্বল করে দেয়। আমি এখন যদি আপনাকে বলি যে করোনা ভাইরাসটাকে রেসপিরেটরিতে কি করে, আমরা অবশ্যই অনেক চিকিৎসক অনেকেই বর্ণনা করেছেন। আমি যদি আরেকটু ছোট করে বলি, রেসপিরেটরি ফাংশনটাতে আপনার এই করোনা ভাইরাসটা যে আপনার কি করে, সেটা হচ্ছে যে আপনার ছোট ছোট যে বাল্ব আছে যেগুলো ভিউলা বলে, এখানে আপনার ইনফ্লামেশন তৈরি করে, সেখানে একটা পানি তৈরি করে। এবং আমাদের যে শ্বাস নেই, এই অক্সিজেনটা আসলে লাংটা কি করে আমাদের ব্লাডের মধ্যে অক্সিজেন প্রবাহিত করে। তখন সেই ভাইরাসটা যখন যে আপনার লাংটাকে ওয়াটারি করে ফেলে, ইনফেকশাস করে ফেলে, তখন হয় কি যে আপনার লাংস আর এনাফ পরিমাণে অক্সিজেন আপনার ব্লাডে দিতে পারে না। যখন আপনার অক্সিজেন ব্লাডে দিতে পারে না, তখন কি হয়, তখন আপনার হার্টবিট বেশি বাড়তে থাকে অথবা সংকুচিত হতে থাকে, তখন প্রপার অক্সিজেন আপনার ব্লাডে যেতে পারে না, তখনই আপনার রক্তে অক্সিজেন শূন্যতা দেখা দেয়। এবং যখন রক্তে অক্সিজেন শূন্যতা দেখা দেয়, তখনই আমাদেরকে অক্সিজেন দিতে হয় হসপিটালে। এবং যেটাকে আমরা বলি হচ্ছে একুইড রেসপিরেটরি সিনড্রোম, যেটা হয়ে থাকে। আচ্ছা, প্রথমত যেটা হয়, তারপরে তো ক্রনিক নিউমোনিয়া। এটা ডক্টর যারা আছেন, যারা ফিজিশিয়ান, তারা আরো ভালো বলতে পারবেন। কিন্তু আমরা যদি ইন জেনারেল সেন্সে বলি যে আপনি যখন এই এই অবস্থায় যখন একটা মানুষকে যখন অক্সিজেন থেরাপি দিতে হয়, তারপর যদি অনেক ভেন্টিলেশনে যদি যেতে হয়, তাহলে অনেক কিছুর ভিতর দিয়ে এসে যাচ্ছে। তার কার্ডিওপালমোনারি ফাংশন, তার হার্টের ফাংশন, তার কিডনির ফাংশন, সেগুলো কমে যাচ্ছে। কিন্তু সবচেয়ে বেশি ভয়ঙ্কর সেটা হচ্ছে যে মৃত্যু শুধুমাত্র আপনার কার্ডিওপালমোনারি, আপনার লাংসে ইনফেকশনের নিউমোনিয়ার কারণে কিন্তু আসলে মৃত্যু হচ্ছে না। মৃত্যু আরো যেটা হচ্ছে সেপসিসের কারণে কিন্তু মৃত্যু হতে পারে। আসলে সেপসিসটা কি? সেপসিসটা হচ্ছে আপনার সাইটোকাইন স্টর্ম। সাইটোকাইন স্টর্ম ইউজুয়ালি আমাদের বডিতে হয়ে থাকে। সেটা হচ্ছে যখন আপনার শরীরে কোনো ইনফেকশন দেখা দেয়, ওই ইনফেকশনটা কন্ট্রোল করার জন্য তখন আপনার বডিটা ঠিকমতো ইনফেকশন কে মোকাবেলা করার জন্য বডিটা প্রস্তুত। তখন হয় কি, যখন আপনার টু মাচ অ্যাক্টিভ হয়ে যায়, তখনই দেখা যায় আপনার বডি খুব দুর্বল হয়ে যায়। এবং দুর্বল হয়ে যাওয়ার কারণে অন্যান্য যে ভাইরাস ব্যাকটেরিয়া আছে সেটা আপনার ব্লাডে চলে যেতে পারে, আপনার সেপসিস হতে পারে, এবং সেপসিসের কারণেও আপনার মৃত্যু হতে পারে। শুধুমাত্র কার্ডিওপালমোনারি কারণে না। যে কথা বলছিলাম যে আপনি যখন পোস্ট করোনা, আপনার করোনা যখন সুস্থ হয়ে সম্পূর্ণভাবে যখন আপনি বাড়িতে আসছেন, তখন বাড়িতে কোন কোন সমস্যাগুলো আপনি নিয়ে আসছেন? প্রথমত যে আপনার
মাসেল শক্তি, মাসেলের যে শক্তিগুলা কমে যাচ্ছে, আপনার মাসেলগুলো স্টিফ হয়ে যাচ্ছে। আপনার কগনিটিভ ফাংশন যেটা দিয়ে আসলে কথা বলা, চেনা, জানা, বোঝা, আন্ডারস্ট্যান্ডিং করা সেটা আসলে খুব অনেক সময় অনেকের ইম্পেয়ার্ড হতে পারে। আপনার সবচেয়ে বেশি যেটা হতে পারে ডেলেরিয়াম। আপনার ডেলেরিয়ামটা হচ্ছে যে ছেড়ে দেওয়ার পরে যে আসলে আমরা বলি যে হসপিটাল থেকে আসছে কি আবোল-তাবোল বলে, কি বলে না বলে। সেটা হচ্ছে যে ঘুম থাকা, সে মানুষকে না চিনা, পাগলের মতো হয়ে যাওয়া, ব্যবহার করা। ডেলিরিয়ামও হতে পারে যে আপনার হসপিটাল থেকে ডিসচার্জ করার পরে আপনার যেটা হতে পারে যে নিউট্রিশন ডেফিসিয়েন্সি, যেটা আপনার হচ্ছে যে ভিটামিন মিনারেলস ডেফিসিয়েন্সি আপনার হতে পারে, আপনি খুব উইক হতে পারে। সো পোস্ট ডিসচার্জ এটা নিয়ে আসলে আমাদের একটু কথা বলা দরকার। যখন যদি আপনার কেউ পরিচিত, যদি কেউ হসপিটাল থেকে আসে আপনার করোনা ভাইরাস থেকে মুক্ত হয়ে আলহামদুলিল্লাহ, তাহলে তার প্রথমত যেটা তাকে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ রেস্ট দিবেন এবং তাকে সুষম খাবার যেগুলো আছে সুষম খাবার দেওয়ার চেষ্টা করবেন। ফ্রুটস, ভেজিটেবলস, মিট, ফিশ যা আছে, খুব বেশি ভাজা পোড়া না। ডিপেন্ড অন হেলথ কন্ডিশন, যদি ওনার ডায়াবেটিস থাকে, হার্ট কন্ডিশন থাকে, কিডনি ইস্যু থাকে, অবশ্যই আপনি সেটার উপর ডিপেন্ড করে তাকে খাবার দিবেন। আপনি খাবার দিতে পারেন। ওনার সাথে আপনি ওয়েল বিহেভড। আপনার মেন্টাল হেলথ একটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। কারণ এটা মেন্টাল হেলথকে খুবই ডিস্ট্রয় করে ফেলে। যিনি সাইকোলজিক্যাল ভাবে উনি হয়তো ডিস্ট্রেসে থাকতে পারে, উনি ডিপ্রেশনে থাকতে পারে, উনি হয়তো অ্যাংজাইটিতে থাকতে পারে। তাই চেষ্টা করবেন ফ্যামিলির মানুষ যারা আছে তারা ওনার সাথে যথেষ্ট পরিমাণে কথা বলার জন্য, ওনাকে কমফোর্ট রাখার জন্য, ওনাকে রিঅ্যাসুরেন্স করার জন্য, ওনাকে ওনাকে বলার জন্য যে আমরা আছি, মানে পজিটিভলি ওনাকে পজিটিভলি ওনাকে এনকারেজ করার জন্য, সোসাইটিতে এনগেজমেন্ট হওয়ার জন্য এটা আপনি করতে পারেন। তারপর যেটা হচ্ছে রেগুলার এক্সারসাইজ করতে, লাইট এক্সারসাইজ দিয়ে শুরু করতে পারেন। আস্তে করে আপনি এক্সারসাইজের পরিমাণটা বাড়াতে পারেন। সবচেয়ে বেশি যদি আপনার কোনো রকম ব্যথা যদি আপনার খুব বেশি বেড়ে থাকে, স্টিফনেস যদি হয়ে থাকে, অবশ্যই আপনি কোনো কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টের সাথে কথা বলতে পারবেন। উনি ভালো জানবেন এবং উনি আপনাকে গাইড করবেন আপনি কোন ধাপে আপনি আপনার শরীরের জন্য এক্সারসাইজ করবেন, আপনার কার্ডিওপালমোনারি ইনক্রিজ করার জন্য আপনি এক্সারসাইজ করবেন, আপনার নরমাল ডে টু ডে অ্যাক্টিভিটি করার জন্য আপনি ইমপ্রুভ করবেন। আপনাকে একটা কথা বলি, আপনি যখন হসপিটাল থেকে ডিসচার্জ হবেন, ডাক্তার যখন মনে করবে যে আপনি মেডিকেলি ফিট টু ডিসচার্জ, আপনাকে ডিসচার্জ করে দিবেন। আপনাকে মাথায় রাখতে হবে যে বাংলাদেশে কিন্তু এখন এটা নেই যে আপনি ফাংশনালি কতটা ফিট টু গো হোম, সেটা আসলে আমি জানি না কতটুকু দেখে। যদিও আমরা ইউনাইটেড কিংডমে একটা পেশেন্টকে হসপিটাল থেকে ডিসচার্জ করার আগে মেক শিওর করি যে ফাংশনালি যে পেশেন্টটা ঠিকমতো ফাংশন ঠিক আছে কিনা। ফাংশনগুলো কি, যেমন ঠিকমতো ইন্ডিপেন্ডেন্টলি টয়লেটে যাওয়া, আপনার বিছানা থেকে উঠানামা করা, চেয়ার থেকে উঠবোস করা, আপনার নিজের খাবারটা নিজে খাওয়া, নিজের কাপড়টা চেঞ্জ করতে পারা এবং হালকা পাতলা ঘরের ভিতরেই হাঁটাহাঁটি করতে পারা, এটা হচ্ছে ফাংশনস। এখন আপনাকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দিয়েছে যে আপনি মেডিকেলি স্টেবল টু ডিসচার্জ, আপনি বাসায় যেতে পারেন। কিন্তু আপনাকে বাসায় এসে এটা মেক শিওর করতে হবে যে আপনি ফাংশনালি ইমপ্রুভ হচ্ছেন কিনা। তো আমার যেটা অ্যাডভাইস থাকবে আর দর্শক মিত্র আপনাদের কাছে, যদি আপনার ফ্যামিলি মেম্বার কেউ যদি হসপিটাল থেকে ডিসচার্জ অথবা হসপিটালে এডমিশন হয়নি, বাসায় ছিল আপনার করোনার কারণে, অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন যে সাইকোলজিক্যাল ভাবে তারা ওয়েলবিং আছে কিনা, তারা ঠিক মতো খাবার খাচ্ছে কিনা, তাদের ওয়েট কমে যাচ্ছে কিনা, তাদের রেসপিরেটরি ফাংশন ঠিক আছে কিনা, তাদের কোনো ব্যথা আছে কিনা। যদি রেসপিরেটরি ফাংশন অথবা ব্যথা নিয়ে যদি আপনার কোনো কনসার্ন থাকে, অবশ্যই আপনি আপনার ফিজিওথেরাপিস্টের সাথে কথা বলুন, ডক্টরের সাথে কনসার্ন করতে পারেন আপনি। এবং আপনার যদি কোনো ভিটামিন মিনারেলস যদি আপনার ডিফিসিয়েন্সি থাকে, অবশ্যই আপনি সাপ্লিমেন্টারি ইউজ করতে পারেন, অথবা সিমটম অনুযায়ী আপনি ড্রাগস খেতে পারেন, সেটা অবশ্যই কোনো ডক্টরের পরামর্শ অনুযায়ী। ধন্যবাদ আপনাকে। সেটি কারণ পরামর্শ ছাড়া আসলে যেটি হয় যে ওই শুনে বা অনেক আগে কেউ একজন কিছু খেয়েছে সেটি শুনে বা সেটি দেখে এগুলো করা যাবে না। আমরা আসলে অনেকগুলো কোশ্চেন পেয়েছি, আমরা আসলে কথা বলতে বলতে একদম শেষ পর্যায়ে চলে আসি। তারপরে যাওয়ার আগে একটি কোশ্চেন আসলে না নিলেই নয়, সেটি হলো যে ইভা জাহান, উনি লিখেছেন বাজার থেকে বাসায় বিভিন্ন পণ্য সামগ্রী যখন নিয়ে আসা হয়, সেক্ষেত্রে যদি সাথে ভাইরাস চলে আসে সেই খাবারগুলোতে, তাহলে সেগুলো তারা কিভাবে খাবে, আর সেজন্য সেগুলো ভাইরাস মুক্ত করার জন্য কি করা যেতে পারে? ধন্যবাদ স্বামী। আমি যদিও আগে ডিসকাশনে বলেছি, সেটা হচ্ছে বাজার থেকে আপনার ফুড একটা হচ্ছে প্যাকেট জাতীয় খাবার। আমি যদি এটা বাংলাদেশে যদি হয়, তাহলে প্যাকেট জাতীয় যে খাবার, আপনি বাজার থেকে যে খাবারগুলো নিয়ে আসবে, আপনি অবশ্যই প্যাকেট যদি খুলুন, তাহলে অবশ্যই প্যাকেট থেকে খুলে সেই ফ্রুটস, যেই ফল এবং আপনার শাকসবজি যদি হয়, আপনি যে সিঙ্কের নিচে অথবা ঠান্ডা পরিষ্কার বলে আপনি এটাকে ওয়াশ করে ফেলবেন।
তাহলে সেখানে ভাইরাস থাকার সম্ভাবনা নেই। আর আপনার হাতে যদি চলে আসে, সে কারণেই বারবার আমরা বলছি যে আপনার নাক, মুখ এবং চোখ আপনার টাচ করবেন না। আর একটা জিনিস, সেটা হচ্ছে যদি কোনো সারফেসে ভাইরাসটা থাকে, সারফেস থেকে ভাইরাসটা এসে আপনার ভিতরে ঢুকবে না। তাই চেষ্টা করবেন, যদি আপনি কোনো কোথায়, যদি আপনি শাকসবজি, ভেজিটেবল, প্যাকেট যে কোনো কিছুই আপনি যদি ধরার পূর্বে আপনার হাত সুন্দর করে পরিষ্কার করে স্যানিটাইজিং করে আপনি ধরবেন, এবং ধরার পরেও আপনার হাত সুন্দর করে পরিষ্কার করে রাখবেন। এতে করলেই হবে। আর দ্বিতীয়ত আমি আরেকটা জিনিস আবারও কনফার্ম করে দিচ্ছি যে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ক্লিয়ারলি বলেছে যে যারা ফুড প্যাকিং করে, যারা ভেজিটেবল প্যাকিং করে, তারা প্যাকিং করার আগে এবং প্যাকিং করার পরে হাত ধোয়ার কথা বলেছে। এবং যারা কনজিউমার, তারা বাজার থেকে কিনে নিয়ে আসবে, এবং কিনে নিয়ে আসার পরে ফ্রুটস, ভেজিটেবল, নর্মাল যে পানি, গরম পানি লাগবে না, ব্লিচিং পাউডার, আরো কোনো কিছু, এগুলো কোনো কিছুই করবেন না, সব হচ্ছে গুজব। নর্মাল যে ঠান্ডা পানি আছে আপনার যে ট্যাপে, এখন ট্যাপের পানিতে যদি কোনো ব্যাকটেরিয়া থাকে সেটা নয়, নর্মাল যে পানি আছে সেই পানি দিয়ে ওয়াশ করে আপনি কুক করে খেতে পারবেন, কারণ কুক করার পরে ভাইরাস থাকবে না। আপনি হাত যেটা বলেছেন যে হাতে যদি লেগে যায়, আপনি 20 সেকেন্ড নর্মাল সুপ এন্ড ওয়াটার দিয়ে ওয়াশ করবেন, ইনশাল্লাহ কিছু হবে না। ধন্যবাদ আপনাকে। সেটি আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যাওয়ার আগে শেষ মুহূর্তে ছোট করে যদি কোনো পরামর্শ থাকে আরো দর্শকদের উদ্দেশ্যে। পরামর্শ, দর্শকবৃন্দ, কিছুদিন আগে আমাদের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় একটা গবেষণা করে আপনার যে ডেক্সামেথাজিন যে ওষুধটা এনেছে, সেই ওষুধটা কেউ নিজে থেকে ফার্মেসি থেকে কিনবেন না। কারণ যদি আপনার এটাই 100% না যে আপনাকে ডেক্সামেথাজিন যাওয়ার পরেও আপনি আসলে ভালো হয়ে যাবেন, এক্স্যাক্টলি না। এটা হচ্ছে শুধুমাত্র সেই পেশেন্টদের জন্য যারা ভেন্টিলেটরে গিয়েছে, যাদের অক্সিজেন থেরাপি প্রয়োজন ছিল। এর আগে যদি এই ওষুধ সেবন করেন, এর কোন রকম কোনো কাজ নেই, বরং এতে করে আপনার ক্ষতি হবে, আপনার শরীরের ইমিউন সিস্টেমটাকে দুর্বল করে দিবে। সুতরাং ওই ওষুধ কখনো কোনো ডক্টরের পরামর্শ অনুযায়ী কোনো ওষুধ কিনবেন না, নিজে থেকে খাবেন না। আমি আবারও বলছি, একজন চিকিৎসক 5 থেকে 7 বছর পড়াশোনা করে সেটা একটা জিনিস শিখেছে, কোন রোগীকে কোন বয়সে কোন সিমটমে কতটুকু কোন ডোজ ঔষধ দিতে হবে। এখন নিজে থেকে যদি কিনে ফেলুন, তাহলে তো নিজেকে বিপদে ফেলছেন আপনি, এক। আর দ্বিতীয়ত, গভর্নমেন্ট যে আপনার অবজারভেশন দিয়েছে যে আপনি এভরি 20 মিনিটস 20 সেকেন্ড করে এভরি নাও এন্ড দেন হ্যান্ড ওয়াশ করতে বলেছে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে বলেছে, অকারণে বাইরে যাওয়ার কথা নিষেধ করেছে। ঘরে যদি আপনার কারো যদি কোনো মুরব্বী থাকে, বয়স্ক লোক থাকে যাদের মেডিকেল কন্ডিশন আছে, তাদেরকে অলওয়েজ অবজারভেশন রাখতে বলেছে, তাদেরকে দূরত্ব মেনটেন করে রাখার কথা বলা হয়েছে। এবং এটা মেনটেন করবেন এবং চেষ্টা করবেন যে সুষম খাবার খাওয়ার জন্য, যে খাবারটা খেলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। একটা জিনিস মাথায় রাখবেন যে আমরা অনেকেই দেখছি যে হার্বাল টি, তারপর হচ্ছে স্টিম নেওয়া, দ্যাটস গুড কনভেনশনাল ট্রিটমেন্ট, বাট এটাই শুধুমাত্র করোনা, এটা হলে আপনার করোনা থেকে বাঁচিয়ে ফেলবে, ইটস রিয়েলি নট। এটা ট্রু না, এটা সত্যি না। এটা সবসময় আমাদের স্টিম অনেক সাহায্য করে আমাদের নেজালের জন্য, বাট এবং হার্বাল টি অবশ্যই ভালো আমাদের কি যেন আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট বাড়ানোর জন্য। কিন্তু আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনার ইমিউন সিস্টেমকে বাড়ানোর জন্য সুষম খাদ্য যেগুলো আছে, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন বি, কে, ই, যে শাকসবজি, আপনার ডাল, ফলমূল, এগুলা খাওয়ার জন্য কথা বলেছে, এগুলা খাবেন, এনাফ পরিমাণে রেস্ট নেবেন, সাইকোলজিক্যাল স্ট্রেস যেটা আছে সেটা থেকে কম থাকবেন, ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন সবাই। ধন্যবাদ আসলে খুব চমৎকার ভাবে তথ্যগুলো দেওয়ার জন্য। আমার মনে হয় আমাদের সঙ্গে আজকে অসংখ্য দর্শক ছিলেন, তারা সকলেই এনজয় করেছেন প্রোগ্রামটি এবং তারা আসলে বেশ গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলেন। অসংখ্য ধন্যবাদ ডক্টর সাইদুজ্জামান সাইদ। আমরা নিশ্চয়ই আবার কোনো প্রোগ্রামে আপনার সঙ্গে যুক্ত হবো। ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম করোনায় জানা অজানা নিয়ে, অনেক কিছুই জানতে পারলাম। আমার মনে হয় কিছুটা হলো আপনারা উপকৃত হয়েছেন। এই জানা অজানার মাঝেই আমরা গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই এবং সেইগুলো যদি আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি, সাবধান থাকতে পারি, ভুল তথ্যগুলো থেকে নিজেদেরকে দূরে রাখতে পারি, তাহলে আসলে নিরাপদ থাকতে পারবো। আমরা চাই এই যে করোনা মহামারী রয়েছে, এই সময়টি কি পার করে সুস্থ সুন্দর জীবনে আবার ফিরতে। আর সেটি ফেরার জন্য সকলের প্রচেষ্টাই দরকার। কোনো এককভাবে সরকার অথবা কোনো মানুষ, কোনো ব্যক্তির দিকে তাকিয়ে থাকলে হবে না। আপনার দায়িত্ব আপনার পালন করতে হবে, আমার দায়িত্ব আমার পালন করতে হবে। যখন আমরা সবাই
যার যার জায়গা থেকে নিজ নিজ দায়িত্বগুলো পালন করব, সচেতন হব, তখনই আসলে এই সমস্যা থেকে আমরা মুক্তি পাবো, সুস্থ থাকতে পারবো, ভালো থাকতে পারবো। আর আশা করি আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, নিজের ঘরে থাকবেন। তাহলেই পরবর্তী সুন্দর ভোর, সুন্দর আলো দেখার জন্য নিজেকে সুস্থ রাখতে পারবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। আর পরবর্তী দিনের লাইভ প্রোগ্রাম দেখার আমন্ত্রণ থাকলো। আল্লাহ হাফেজ।